সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং তোমাদেরকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা। অন্যান্য সপ্তাহের ন্যায় আজও তোমাদের বিজ্ঞান ক্লাসে আমি আছি বিজন স্যার। তোমাদের আজকে যে অধ্যায় শেখানো হবে সে অধ্যায়টির নাম আছে 10ম অধ্যায় এবং অধ্যায়টির নাম আছে গতি। গতির সাথে সম্পর্কিত আরেকটা কথা আছে স্থিতি। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের অধ্যায়টির নাম হিসেবে আছে গতি। গতির সাথে আরেকটি কিছু কথা সম্পর্কিত হচ্ছে স্থিতি, গতি আর পর্যবেক্ষক। এই বিষয় সম্পর্কে আমাদেরকে আগে ধারণা নিয়ে আসতে হবে। স্থিতি, গতি এবং পর্যবেক্ষক। দেখো, আমি যখন এই কলমটা ঘোরাচ্ছিলাম, যদি আমি কলমের এই ক্যাপটাকে আমি স্থির রেখে দিই, কলমটাকে আমি ঘোরাচ্ছি, কিন্তু দেখো কলমের মুখ কিন্তু ঘুরছে না বা ক্যাপটা ঘুরছে না, ঘুরছে কিন্তু আমার কলমটি। শুধুমাত্র কলমটি এই ক্যাপের সাপেক্ষে কিন্তু ঘুরছে না। দেখো, যদি আমি তটা, এই যে বড় তটা আছে, তর সাপেক্ষে তয়া কিন্তু স্থির হয়েছে, কিন্তু আমার কলমটা ঘুরছে বা আমি সব জায়গায় সরিয়ে নিচ্ছি। তাহলে দেখা যাচ্ছে যে আমার কিছু সকল বস্তুর ক্ষেত্রে আমার এই কলমটি ছিল গতিশীল। আমরা যে ঘর, বাড়ি, বিল্ডিং এগুলো সব দেখতে পাচ্ছি, কিন্তু স্থির অবস্থায় রয়েছে। স্থির অবস্থায় রয়েছে, কিন্তু আসলে প্রকৃতিকে স্থির সাপেক্ষ নয়। কারণ আমরা জানি এই বিশ্ব, এই পৃথিবীটি সূর্যের চারিদিকে ঘুরছে, সুতরাং সে সাপেক্ষে বিবেচনা করতে পারে আমাদের ঘর বাড়িগুলো ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে, কিন্তু কিছু বস্তুর সাপেক্ষে এগুলো স্থির বলে মনে হচ্ছে। দেখো, পর্যবেক্ষকটা কি জিনিস? এই যে আমি কিন্তু বলেছিলাম যে আমার কলমের ক্যাপের সাপেক্ষে আমার এই কলমটি কি ছিল, ঘূর্ণায়মান ছিল বা তার অবস্থান পরিবর্তন করছে। তাহলে কিন্তু আমার কলমের ক্যাপটা স্থির রয়েছে, এর সাপেক্ষে কিন্তু আমার কলমটা সব জায়গায় সরে যাচ্ছে। আমি যেখানে সেখানে নিয়ে যেতে পারছি। তাহলে এই বস্তুটা ছিল কিন্তু আমার পর্যবেক্ষক। এখন তাহলে মোটামুটি আমরা দেখবো এখন স্থিতি, গতি এবং পর্যবেক্ষক এই সম্পর্কে ধারণা নিয়ে এখন দেখো স্থিতি কাকে বলে, গতিশীল কাকে বলে। তাহলে আমাদের চারপাশে অনেক কিছু বস্তু আছে, এগুলো কিন্তু কি রয়েছে, স্থির অবস্থায় রয়েছে, আর অনেকগুলো রয়েছে কিন্তু গতিশীল অবস্থায়। দেখো, গতিশীল বস্তু বলতে যদি বলি, আমি একটা মোটরসাইকেল বলতে পারি, বাস বলতে পারি, ট্রেন বলতে পারি, ইত্যাদি বলতে পারি। তাহলে এখন আমরা বলতে পারি যে দেখো স্থির বস্তু কাকে বলে বা স্থিতি কাকে বলে। দেখো, কোন বস্তু যদি সময়ের সাথে, কোন বস্তু যদি, দেখো আমি কলমের ক্যাপটা রেখে দিয়ে কলম ঘোরাচ্ছিলাম, সময় সাপেক্ষে কলমটি আমার সরছিল, কলমটি কিন্তু স্থির ছিল না, তখন চলমান অবস্থায় ছিল। তাহলে দেখো, আমার কোন বস্তু যদি সময়ের সাপেক্ষে, সময়ের সাথে সাথে পর্যবেক্ষকের সাথে কি হচ্ছে, তার অবস্থার পরিবর্তন না করে, তাহলে সেটাকে বলে আমার স্থির বলা হয়। এই যে কলমের ক্যাপ, কলমটা, আমার কলমটা কিন্তু এখানে স্থির অবস্থায় বিদ্যমান রয়েছে, সময় গড়াচ্ছে কিন্তু কলম বা ক্যাপ কিন্তু কেউ কারোর জায়গা থেকে পরিবর্তিত হচ্ছে না। এটাকে আমরা বলতে পারি কি, স্থির বস্তু বলতে কলমটিকে। আর এই যে পরিবর্তন ঘটছে না, এই ঘটনাটাকে বলা হবে স্থিতি। তাহলে হয়তো আমাদের ক্লিয়ার কনসেপ্ট হচ্ছে। দেখো, কলমের ক্যাপ এবং কলম এরা কিন্তু একে অপরের সাপেক্ষে, না চলছে কলমের ক্যাপ, না সরছে কলমটি, এরা কিন্তু সময় গড়াচ্ছে, কিন্তু কলম দুটো, এই দুটো বস্তু কিন্তু একই অবস্থায় রয়ে গেছে, অর্থাৎ তাদের কিন্তু অবস্থার পরিবর্তন ঘটছে না। এই বস্তুটিকে বলা হবে স্থিতিশীল বস্তু। আর এই যে অবস্থার পরিবর্তন ঘটছে না, এই অবস্থাটাকে বলা হবে এই বস্তুটি স্থিতি। এখন যদি কলমের মুখকে সরাই, তাহলে বলা যে কলমের সাপেক্ষে এই ক্যাপটি কি গতিশীল, কলমের সাপেক্ষে এই ক্যাপটি গতিশীল। শুধু কি কলমের সাপেক্ষে? দেখো, আমার পর্যবেক্ষক লেখা আছে, এর সাপেক্ষে কিন্তু আমার এটা কিন্তু স্থিতি। তাই এখানে শুধুমাত্র এ ব্যতীত আর যত সকল বস্তু আছে তার সাপেক্ষে কিন্তু দেখো এই কিন্তু গতিশীল অবস্থায় রয়েছে। তাহলে এই ক্ষেত্রে কি বলতে পারি, কোনো বস্তু যদি সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে তার অবস্থার পরিবর্তন করে, তখন সেই বস্তুটিকে বলা হবে গতিশীল বস্তু। আর এই গতিশীল বস্তুর এই অবস্থাকে বলা হবে কি, তার গতি বলা হয় থাকবে। তাহলে আমরা শিখলাম স্থিতি কাকে বলে, গতি কাকে বলে। এরকম কি সংজ্ঞা লিখে দিতে পারি, স্থিতি কাকে বলে
সঙ্গে একটু আসতে পারি, স্থিতি কাকে বলে? আমি সংজ্ঞায় লিখি প্রশ্ন না দিয়ে, স্থিতি কাকে বলে? কোন বস্তু যদি সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে পর্যবেক্ষক অবস্থান পরিবর্তন না করে, তাহলে ওই বস্তুকে স্থির বস্তু এবং বস্তুর ওই অবস্থাকে স্থির বলা, স্থিতি বলা হয়। তাহলে আমি শিখলাম স্থিতি কাকে বলে? কোনো বস্তু যদি সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে অবস্থান পরিবর্তন না করে তাহলে ওই বস্তুকে স্থির বস্তু বলা হচ্ছে এবং বস্তুর অবস্থাকে বলা হচ্ছে কি স্থিতি। ঠিক তেমনি ভাবে গতির ক্ষেত্রে একই ভাবে যে কোনো বস্তু যদি সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে অবস্থান এখানে পরিবর্তন করা হবে নাটা হবে না, তাহলে ওই বস্তুকে বলা হবে গতিশীল বস্তু এবং বস্তুর ওই অবস্থাকে বলা হবে গতি। তাহলে আমরা শিখলাম স্থিতি কাকে বলে, গতি কাকে বলে। এখন আসতে হবে পর্যবেক্ষক কাকে বলে। এই যেখানে বলছি না কোনো বস্তু যদি সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে, এই পর্যবেক্ষকটা এখন আমাদেরকে বুঝতে হবে, তা নাহলে পরে আর এর সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট আসবে না। পর্যবেক্ষক খেয়াল করো, আমি আগেই বলেছিলাম যে আমার এই কলমের ক্যাপের সাপেক্ষে আমার এই বস্তুটি বা এই কলমটি স্থির অবস্থায় রয়েছে। তাহলে কার সাপেক্ষে ছিল? এই কলমের ক্যাপের সাপেক্ষে ছিল। কলমের ক্যাপের সাপেক্ষে কিন্তু এটা পরিবর্তন হচ্ছিল বা এটা স্থির ছিল। তাহলে এই বস্তুর সাপেক্ষে, তাহলে এটাকে বলা হচ্ছে কি এটা পর্যবেক্ষক। যদি এখানে একটা বিন্দু দিই, এই বিন্দুর সাপেক্ষে এখানে একটা দোলন দিলাম, এটাকে চতুর্পাশে এরকম ঘোরাচ্ছি আমি, তাহলে দেখা যাচ্ছে কি এই বিন্দুর সাপেক্ষে কিন্তু এই বিন্দুটা আমি যেটা ঘোরাচ্ছিলাম এটা কিন্তু পরিবর্তিত হচ্ছিল। তাহলে আমার এই বিন্দুটাকে বলা হবে পর্যবেক্ষক বা এটাকে বলা হবে সেই প্রসঙ্গ বিন্দু। এই পর্যবেক্ষককে বলা হয় প্রসঙ্গ কাঠামো। আর একটু ক্লিয়ার কনসেপ্টে আসি। যদি একটা আমরা বাসে চড়ি বা আমরা রেল স্টেশনে চড়ি, রেল স্টেশনে যাই, তাহলে রেলগাড়ি যখন চলে যায় তাহলে রেল লাইনের যে রেল পোস্ট আছে সেই পোস্টের সাপেক্ষে কিন্তু রেল লাইনটা দূরে সরে যাচ্ছে। দুই বন্ধু যদি কামরায় বসে থাকে তাহলে কিন্তু ওই সেই রেল পোস্টের থেকে তারা কিন্তু পরপর দূরে সরে যাচ্ছে। এরা কিন্তু অবশ্যই ওই রেল লাইনে সেই রেল পোস্টটি কিন্তু সেই পর্যবেক্ষক এবং ওই ট্রেনটি ছিল গতিশীল বস্তু। এবার ট্রেনের কামরার ভিতরে যদি দুই বন্ধুর কথা বিবেচনা করি, মনে করো ট্রেনের কামরা রয়েছে, এই কামরায় দুইটা বন্ধু দুই সিটে এখানে বসে আছে, কিন্তু এদের কিন্তু অবস্থার কোনো পরিবর্তন ঘটছে না। তাহলে এই দুটো বস্তু কিন্তু স্থিতির একে অপরের সাপেক্ষে। প্রথম বন্ধু এবং দ্বিতীয় বন্ধু, ট্রেন ঠিকই চলছে কিন্তু প্রথম বন্ধু এবং দ্বিতীয় বন্ধু তাদের কিন্তু একই অবস্থায় বসে আছে, কিন্তু প্রথম বন্ধু এবং দ্বিতীয় বন্ধুরা পরস্পর সাপেক্ষে একে অপরে কিন্তু স্থির রয়েছে। তাহলে প্রথম বিন্দুর সাপেক্ষে দ্বিতীয় বিন্দু স্থির, আবার দ্বিতীয় বিন্দুর সাপেক্ষে প্রথম বিন্দু স্থির। কিন্তু যদি আমি রেল লাইনে সেই রেল পোস্টের কথা বিবেচনা করি, এখানে রেল পোস্টের কথা বিবেচনা করি, তাহলে দেখেন রেল পোস্টের সাপেক্ষে ট্রেনটা চলে যাচ্ছে, তাহলে আমি এটা রেল পোস্টটাকে এটাকে বলা হবে কি আমার স্থির বস্তু। তাহলে আমরা শিখলাম যে পর্যবেক্ষক কাকে বলে, আর এই পর্যবেক্ষককে সাধারণত প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু বলা হয়ে থাকে। কিন্তু একটা জিনিস, এই মহাবিশ্বে যত গতি আসুক না কেন, সেই স্থিতি গতি হোক আর এমনি গতি হোক, সকল গতি কিন্তু আপেক্ষিক। স্থিতি এবং গতি পরস্পরই কিন্তু আপেক্ষিক। কারণ এই মহাবিশ্বের কোন বস্তু কিন্তু পরম গতি বা পরম স্থিতিশীল নয়। অর্থাৎ আমরা যে ধরবো যে এটা টোটালি স্থিতিশীল তা কিন্তু নয়। কারণটা কি?
আমি একটু আগে বললাম যে আমাদের এই পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে বা পরিভ্রমণ করছে। তাহলে যখন সূর্যের চারিদিকে পরিভ্রমণ করছে, আমি কিন্তু দেখা যাচ্ছে কোনো একটা বস্তুর সাপেক্ষে আমি এখন স্থির অবস্থায় রয়েছি, কিন্তু পৃথিবীটা যদি ঘুরছে তাহলে আমি কিন্তু ঘুরছি, কিন্তু অন্য বস্তুর সাপেক্ষে কিন্তু আমি স্থির রয়েছি। কি করে ট্রেনের দুই বন্ধুর কামড়ার মতো খেয়াল করো যে ট্রেনের দুই বন্ধু কিন্তু ঠিকই স্থির ছিল, কিন্তু ট্রেন কিন্তু চলমান ছিল। কিন্তু যদি আমরা সেই রেল পোস্ট হিসেবে বিবেচনা করতাম, দুই বন্ধু কিন্তু একই সাথে চলমান ছিল, অর্থাৎ তারা গতিশীল ছিল। ঠিক তেমনিভাবে কিন্তু এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু কিন্তু রয়েছে কি গতি অবস্থায় রয়েছে, আবার প্রত্যেকটি বস্তু একে অপর সাপেক্ষে স্থির হয়ে রয়েছে। তাই এই মহাবিশ্বের প্রত্যেক কোনো বস্তু নয় গতি পরম, কোনো স্থিতি নয় পরম। প্রত্যেক স্থিতি এবং গতি হচ্ছে কি আপেক্ষিক, অর্থাৎ একে অপরের সাপেক্ষে গতিশীল বা একে অপরের সাপেক্ষে স্থির রয়েছে, কোনোটা সুনির্দিষ্টভাবে স্থির বা গতিশীল নয়। এই জন্য এই মহাবিশ্বের প্রত্যেক স্থিতি বা প্রত্যেক গতি পরম নয়, এটা প্রত্যেকে আপেক্ষিক স্থিতি বা আপেক্ষিক গতি। আমরা প্রসঙ্গ গঠন শিখলাম, এবার আমরা বিভিন্ন রকমের গতিশীলকে আলোচনা করব। নানা ধরনের গতি, কি কি গতি আছে? চলমান গতি, পর্যাবৃত্ত গতি, ঘূর্ণন গতি, চলমান গতিটিকে আমরা চলন গতি বলতে পারি, ঘূর্ণন গতি, জটিল গতি, জটিল গতি, আরো বলতে পারি স্পন্দন গতি। আবার একটা গতি আছে সরল রৈখিক গতি, এই স্পন্দন গতিকে আমরা সরল দোলন গতি বলতে পারি। আরেকটা আছে কি গতি বললাম? সরল রৈখিক গতি। এবার আমরা আসি চলন গতি কাকে বলে। দেখো, চলন গতি যদি কোনো বস্তু কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে কি বলতে পারি এমন ভাবে চলে যে একই সময়ে প্রত্যেকটি বিন্দু একই দিকে অতিক্রম করবে, একই সময়ে একই দিকে প্রত্যেকটি কণা অতিক্রম করবে। যদি আমরা বলি যে আমার কলমটি, দেখো ব্ল্যাকবোর্ডের উপরে বা এই হোয়াইট বোর্ডের উপরে আমি কলমটিকে সরিয়ে নিচ্ছি, তাহলে কলমের যে প্রত্যেকটি কণা একই সাথে কিন্তু একই দিকে চলমান। কোন বিন্দু কলম যতগুলো উপাদান দিয়ে গঠিত, এটা কি ভিন্ন দিকে যাচ্ছে না, একই দিকে চলে যাচ্ছে, তাহলে এটাকে বলে চলন গতি। তার ভিতরে একটু সরলরৈখিক গতির কথা বিবেচনা করি। যদি আমি কলমটিকে এভাবে ছেড়ে দিই, তাহলে যদি সে না উল্টে, অর্থাৎ আমি যদি একটা রেখার পরে যদি আমি এরকম একটা রেখার পরে যদি কোনো একটা বাক্স দিয়ে ছেড়ে দিই, সেই বাক্সটা যদি না উল্টে ঠিক সোজাসুজি পড়ে যায়, তখন যে গতিটা হলো সেটাকে বলা হবে সরলরৈখিক গতি। তাহলে বললাম যে গতি সরলরৈখিক গতি শিখলাম, চলন গতি শিখলাম। এবার আমরা আসবো ঘূর্ণন গতিতে। দেখো যে ঘূর্ণন গতি কি, যদি কোনো বস্তু একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, সেটাকে বলা হচ্ছে ঘূর্ণন গতি। যেমন ফ্যানের পাখার গতি, ঘড়ির কাঁটার গতি,
এগুলোকে বলা হয় থাকবে কি গতি? ঘূর্ণন গতি। এরপর আসবে ঘূর্ণন গতি, চলন গতি বা জটিল গতি। দেখো একই সাথে ঘূর্ণন হবে আবার পথ অতিক্রম করবে, যেমন সাইকেলের চাকার গতি। একই সাথে তার ঘূর্ণন হচ্ছে সাইকেলের চাকা, আবার একটা নির্দিষ্ট দিকে তার পথ অতিক্রম করছে। এটাকে আমরা বলতে পারি কি গতি? ঘূর্ণন জটিল গতি। ঘূর্ণন, এই ঘূর্ণন জটিল গতিকে বলা যেতে পারে ঘূর্ণন চলন গতি। ঘূর্ণন চলন গতি। তাহলে এই সাথে একবার দেখা যেতে পারে কি যে একসাথে ঘুরবে আবার সে তার নির্দিষ্ট পথ অতিক্রম করবে। এবার আসে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্তির কাকে বলা হবে দেখবে? পর্যায়গতি এক প্রকার জটিল গতি ঘূর্ণন গতিবিধির পরে। দেখো আমরা যদি এখান থেকে যদি সেই মিনিটের কাটা বিবেচনা করি, তাহলে একটা ঠিক নির্দিষ্ট সময় পর পর একই দিকে এখানে সে অতিক্রম করছে, আবার এখান থেকে আবার ঘুরে ঘুরবে। এসে খুব পর্যায়বৃত্ত গতি, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু একটা নির্দিষ্ট সময় পর পর কি করবে? অতিক্রম করবে। তাহলে এটা হচ্ছে ঘড়ির কাঁটার গতিকে আমরা বলতে পারি পর্যায়বৃত্ত গতি। অর্থাৎ কোনো গতিশীল বস্তু যদি একই পথ একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে, তখন সেটাকে বলা হচ্ছে কি পর্যায়বৃত্ত গতি। সরল গতি বা স্পন্দন গতি। অর্থাৎ স্পন্দন গতি বা সরল গতি বলা হচ্ছে যে দেখো একটা গতিশীল বস্তু যদি একটা নির্দিষ্ট সময় একদিকে চলবে আর একটা নির্দিষ্ট সময় আরেক দিকে চলবে, এই যে এরকম। দেখো এই বিন্দুর সাপেক্ষে যদি আমি এখানে জানতাম তাহলে এরকম চলছে, তাহলে এটাকে বলা হবে কি সরল সঞ্চিত গতি বা স্পন্দন গতি বা দোলন গতি। শিক্ষার্থী আজকে আমরা সংখ্যাগুলো শিখলাম, পরবর্তী দিনে আমরা গাণিতিক সমস্যা সমাধান করব। তোমরা প্রত্যেকে সুস্থ থাকবে, ভালো থাকবে, পড়াশোনা করবে, সেই শুভকামনায় আজকে শেষ করছি।